দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো, তাই আশেপাশে তেমন লোকজন নেই বললেই চলে। প্রিয়তা একাই বসেছিল। তখন একটা বাচ্চা এসে প্রিয়তার হাত ধরে বলল। প্রিয়তা তাকালো। একটা বছর পাঁচেক গোল ফরক পরা বাচ্চা মেয়ে ওর হাত ধরে টানাটানি করছে। হঠাৎ বাচ্চাটা ওর হাতে কিছু একটা দিয়ে দৌড়ে চলে গেল। প্রিয়তা অবাক হয়ে দেখল সেটা একটা ভাঁজ করা চিরকুট। কাগজের ভাঁজ খুলে সে দেখলো সেখানে গুটি গুটি অক্ষরে লেখা। আমি 3 তলার কর্নারের রুমটাতে তোমার জন্য অপেক্ষা করছি। এতেই প্রণয়। প্রিয়তা একটু অবাক হলো। প্রণয় ভাইয়া এভাবে ওকে কখনোই ডাকবে না, কিন্তু কিশোরী মন তো কিছুই ভাবলো না। প্রণয় ডেকেছে মানে হয়তো বড় কোনো দরকার হবে। সে গুটি গুটি পায়ে 3 তলায় চলে গেল। কর্নারের রুমে প্রবেশ করতেই দেখলো রুমটা গুমট অন্ধকার। অন্ধকারে প্রিয়তার ভীষণ ভয়, তাই তাড়াহুড়া করে বেরিয়ে যেতে চাইলো। ঠিক তখনই একটা শক্ত সামর্থ্য পুরুষালী হাত তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। ভয়ে প্রিয়তার গলদেশ শুকিয়ে গেল। মাথার উপর ঘাড়ে গলায় আশ্রে পড়া কারো গরম নিঃশ্বাসের স্পর্শ টের পেল। ওর মাথাটা কারো শক্ত বুকের সাথে ঠেকে আছে। ওর গায়ে কাঁটা দিয়ে উঠল। সামনের মানুষটা যে প্রণয় নয় সে বিষয়ে প্রিয়তা শতভাগ নিশ্চিত, কারণ প্রণয়ের গায়ের গন্ধ, স্পর্শ সব কিছু ওর বড্ড চেনা। প্রণয় 10 হাত দূরে থাকলেও প্রিয়তা তাকে অনুভব করতে পারে। তাহলে তাহলে ওর সামনের মানুষটাকে। প্রিয়তার সারা শরীর কাঁটা দিয়ে উঠল ভয়ে। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, কারণ এখানে যদি ওকে মেরে ফেলা হয় তাহলে কেউ জানতেও পারবে না। লোকটা আরো কাছে চলে এলো। প্রিয়তার নরম কোমল দেহের সাথে নিজের বলিষ্ঠ পুরুষালী দেহটা চেপে দাঁড়িয়ে প্রিয়তার কোমর চেপে ধরল। প্রিয়তার ঘাড়ের কাছে নাক নিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিল। এভাবে কয়েকবার নিঃশ্বাস নিয়ে প্রিয়তার দেহের মন মাতানো ঘ্রাণ নিজের নাসারন্ধ্রে টেনে নিল। প্রিয় নারীর দেহের ঘ্রাণ পুরুষটির শিরা উপশিরায় মাদকতা ছড়িয়ে দিচ্ছে। তার মাথা ঝিমঝিম করছে। কোনো অপরিচিত লোক হুট করে এত কাছে আসায় প্রিয়তার দম বন্ধ হয়ে আসছে। প্রিয়তা কাঁপা কাঁপা গলায় বলল। কে? লোকটা কিছু বলল না, শুধু এক হাত দিয়ে প্রিয়তার মুখ চেপে ধরল, অন্য হাত দিয়ে প্রিয়তার মাখনের মতো নরম তুলতুলে গাল স্লাইড করছে। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। সুইটহার্ট। প্রিয়তার মনে চরম ভয়ের দানা বেঁধেছে। এমন অপরিচিত লোকের অযাচিত স্পর্শ সে নিতে পারছে না। প্রিয়তা এবার ফুপিয়ে কেঁদে উঠল। চোখের পাতায় ভেসে উঠেছে প্রণয়ের মুখটা। সে মনে মনে প্রণয়কে ডাকল। প্রণয় ভাইয়া, কোথায় আপনি? আসুন প্লিজ, আমার ভীষণ ভয় করছে। লোকটা আবার ফিসফিস করে বলল। শোনো মেয়ে, তোমার লজ্জা করে না একজন বিবাহিত পুরুষকে ভালোবাসতে? যে পুরুষ প্রতিনিয়ত অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হয় তার প্রতি এত ভালোবাসা আসে কিভাবে তোমার? সে ডেকেছে বলেই তুমি নির্জন অন্ধকার ঘরে চলে এলে? তুমি জানো না, পুরুষ সবসময় পুরুষই হয়, তাদের উপর এত বিশ্বাস করতে নেই। এমন জঘন্য কথা শুনে প্রিয়তা আরো জোরে কেঁদে উঠল, কারণ তার মাথায় কেউ বন্দুক ঠেকিয়েও এই কথা বললে সে বিশ্বাস করবে না। লোকটা মুখের কাছে ঠোঁট নিয়ে গভীর ভালোবাসায় প্রিয়তার গালে চুমু খেলো। তার মনে হলো নরম মসৃণ কিছুতে ঠোঁট দেবে গেছে। প্রিয়তাকে সামান্য একটু চুমু খেতেই তার নিজের বুকটা কেঁপে উঠল। এটা তার প্রেয়সীকে করা প্রথম ভালোবাসার স্পর্শ। প্রিয়তা এটা বুঝতে পেরেই ছটফট করে উঠল, কিন্তু কিছুতেই প্রিয়তাকে ছাড়ছে না। অসহায় প্রিয়তা লোকটার চুল টেনে মাথা নিচু করে তার ঘাড়ে জোরে কামড় বসালো, যাতে ব্যথা পেয়ে লোকটা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু উল্টো হলো, লোকটা তো ছাড়লই না, বরং আরো শক্তভাবে কোমর জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে হ্যাসকি টোনে বলল। উফ, সুইটহার্ট, এভাবে কামড়ালে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তখন উল্টোপাল্টা কিছু হয়ে গেলে আমার দোষ দিতে পারবে না। বলে আবারও প্রিয়তার গালে নিজের গাল ঘষল। প্রিয়তা কাঁদতে কাঁদতে হেসকি তুলল। লোকটার মনে হয় একটু বিরক্ত হলো, ধমক দিয়ে বলল। এই মেয়ে, আমি কি তোমাকে মারছি? এমন মরা কাঁদছো কেন? একটু আদরই তো দিচ্ছি। এই সামান্য আদর সহ্য করতে পারো না? পরে তোমার কি হবে? হ্যাঁ, বলে আবারও তার গলায় চুমু খেতে নিল। ঠিক তখনই হঠাৎ দরজায় বিকট শব্দে লাথি পড়ল। লোকটা বিরক্ত হয়ে মনে মনে তেতে উঠে বলল। কিরে ভাই, এমন সময় ডিস্টার্ব করতে চলে এলো?
দরজার সামনে প্রণয়কে দেখে লোকটা হাত মুষ্টিবদ্ধ করে গেল। সে প্রিয়তাকে ছেড়ে দিল, কারণ সে জানে এটা লড়াই করার সঠিক সময় নয়। প্রণয় 2 পা ভেতরে ঢুকেই চিৎকার করে ডাকলো। রক্ত জবা। এই মুহূর্তে সে এখানে প্রণয়কে ভীষণভাবে কামনা করেছিল। প্রণয়কে দেখে ওর কলিজায় পানি এলো। ঝড়ের গতিতে কাঁপতে কাঁপতে সে প্রণয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। এই দৃশ্য দেখে কারো চোখ মুখ শক্ত হয়ে গেল। প্রিয়তা প্রণয়ের শার্টের কলার খামচে ধরে প্রণয়ের বুকে মুখ গুজে শব্দ করে কেঁদে উঠল। কাদার তালে তালে ছোট্ট শরীরটা থরথর করে কেঁপে উঠেছে। প্রিয়তার অবস্থা দেখে প্রণয় যেন নিজের খেই হারিয়ে ফেলল। তার বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠল। নিজের ভালোবাসায় তিল তিল করে গড়ে তোলা ছোট্ট পাখিটাকে নিজের বুকের মধ্যে চেপে ধরে চুলে মুখে কপালে একের পর এক চুমু খেয়ে বলল, এই তো জান, আমি এসে গেছি। কোনো ভয় নেই তো। দেখ, আমি তোর সামনে আছি। তাকা আমার দিকে। প্রিয়তা কোনো কথাই কানে তুলল না, শুধু পুরুষালী প্রশস্ত বুকে মুখ গুজে নিরন্তর কেঁদে চলল। প্রণয়ের বুকটাও অসম্ভব কাঁপছে। অজানা আশঙ্কায় যেন কেউ ওর কলিজাটা কামড়ে ধরেছে। ও প্রিয়তার মুখ নিজের হাতের আঁচলে তুলে ধরে কাঁপা গলায় বলল, তুই এখানে কেন? কি হয়েছে? কাঁদছিস কেন? কিছু বল পাখি। প্রিয়তা কিছু বলছে না, আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। তার শরীরের কাঁপন বাড়ছে। প্রণয়কে কোলে নিয়ে রুমের বাইরে এসে আলোয় দাঁড় করালো। কান্নার চাপে লাল হয়ে যাওয়া ফর্সা গোলাপি মুখের দিকে তাকালো। নীলাভ চোখের দিকে গভীর দৃষ্টি দিয়ে বোঝার চেষ্টা করলো ঠিক কি হয়েছে। কিছুটা বুঝতে পেরে ওর মুখের রং বদলে গেল। ওর হাত মুষ্টিবদ্ধ হলো। কপালের শিরা ফুলে নীলবর্ণ ধারণ করলো। তবুও সে চুপ, কারণ সে প্রিয়তার মুখ থেকে শুনতে চায়। সে প্রিয়তাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল, শান্ত হওয়ার সময় দিল। ওর বলিষ্ঠ বুকের উষ্ণতায় কাঁপতে থাকা নরম শরীরটা ধীরে ধীরে স্থির হলো। 20 মিনিট পর প্রিয়তা মুখ খুলল। প্রণয়কে সব খুলে বলল, যা যা ঘটেছে সব। প্রণয় যা ভাবছিল তাই। তার চোখে হিংস্রতা ফুটে উঠল। ও প্রণয়কে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে গভীর চুমু খেয়ে বলল, এইভাবে আর কেউ কখনো ডাকলে যাবে না, মনে থাকবে। তোর যদি কিছু হয়ে যায়। আর কিছু না বলে সে আবারও প্রিয়তাকে শক্ত করে জাপটে ধরল। প্রিয়তা মাথা নাড়ল। প্রণয় ফোন বের করে পরিণীতাকে কল দিল। একবার রিং বাজতেই পরিণীতা ফোন ধরল। প্রণয় কিছু বলার সুযোগ না দিয়ে সোজা বলল, তাড়াতাড়ি 3 তলায় আয়। পরিণীতা একটু অবাক হলো, কিন্তু দেরি না করে দ্রুত ছুটে এলো। সে প্রিয়তার বিধ্বস্ত অবস্থা দেখে হতবাক হলো। কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে প্রণয় বলল, ওকে নিয়ে যা, আর একা ছাড়বি না। ভাইকে কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। সে প্রিয়তাকে নিয়ে চলে গেল। প্রণয় ঠোঁট কামড়ে হিংস্র স্বরে বলল, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। প্রিয়তার পেছনে সবসময় সিকিউরিটি গার্ড পাহারা দিতে থাকে। সাধারণভাবে দেখে তাদের চেনা সম্ভব নয়। ওরা সবসময় প্রিয়তার সকল খবর প্রণয়কে দেয়, আর ওরাই প্রিয়তার কিডন্যাপ হওয়ার বিষয়টা প্রণয়কে জানিয়েছিল। আর ওরাই আজকে প্রিয়তাকে 3 তলায় উঠতে দেখে প্রণয়কে জানিয়েছে। সন্ধ্যা 6টা। তালুকদার বাড়ি থেকে সবাই শিকদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রিয়তা আর পরিণীতাও চলে এসেছে। সাদাব কৌশল করে পরিণীতাকে তার পাশের সিটে বসিয়েছে। পরিণীতা তো মহা খুশি। সাদাব ভাই তাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। পরিণীতা আবার এত এস্টে পাকা মেয়ে নয় যে ছেলেদের চোখ দেখে মনের কথা বুঝে ফেলবে। তাই সাদাব তাকে নিয়ে কি অনুভব করে তার 0% সম্পর্কেও পরিণীতার কোনো ধারণা নেই। সাদাব পরিণীতার উদ্দেশ্যে বলল, ফুলপরি, পরিণীতা বলল, সাদাব বলল, এবার তো আমার গিফটটা অ্যাকসেপ্ট করে নাও। পরিণীতা সাদাবের দিকে তাকিয়ে বলল, ওটা তো আমি সেদিন নিয়েই গুছিয়ে রেখেছি। সাদাব ঠোঁট কামড়ে হেসে বলল, ওটা গুছিয়ে রাখার জন্য দেইনি ফুলপরি। পরিণীতা বলল, তাহলে কি করব? সাদাব বলল, কেন পড়বে? পরিণীতা বলল। ঠিক আছে। সাদাব পরিণীতার দিকে তাকিয়ে বলল, ফুলপরি, তোমার সবচেয়ে বেশি কি ভালো লাগে? পরিণীতা মনে মনে বলল, আমার মাস্টার মশাইকে। সাদাব বলল, কি হলো, কি ভাবছো? পরিণীতা বলল। কিছু না। হঠাৎ সাদাব কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, আজকে তোমার একটা কল এসেছিল তখন। পরিণীতা ভ্রুকুচকে বলল, আমার কল? সাদাব বলল। হুম। পরিণীতা ছটফটিয়ে বলল, কে ফোন দিয়েছিল? সাদাব বলল, তোমার স্যার। পরিণীতা বলল। কখন?
সাদাব বলল। 2টার দিকে। পরিণীতা মনে মনে ঢোক গিল। মাস্টার মশাই ফোন দিয়েছিল, কিন্তু সে জানেই না। সে ফোন বের করে কল লিস্ট চেক করলো। সত্যি ফোন এসেছিল। হোয়াটসঅ্যাপে একটা মেসেজও দেখলো, যেখানে গুটি কয়েক অক্ষরে লেখা, গুরুত্বপূর্ণ কথা আছে, ফোন দাও। আর কিছু লেখা নেই। পরিণীতা অস্থির হয়ে গেল। সাদাব পুরো বিষয়টা লক্ষ্য করে বলল। এনি প্রবলেম ফুলপরি? পরিণীতা সাদাবের মুখের দিকে তাকালো, জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল। কিছু না। সাদাব বলল। ওহ। তার ভীষণ ইচ্ছা করছিল পরিণীতার হাতটা একটু ছুঁয়ে দেখার, কিন্তু পরিণীতা কি ভাববে তাই ভেবে সে তার তীব্র আকাঙ্ক্ষাটা চেপে গেল। প্রিয়তা অনুশ্রী বেগমের বুক চেপে আছে, কারণ অনুশ্রী বেগম সব ছেলে মেয়েকেই একটু বেশি আদর করেন। তার কাছে সবাই সমান। তিনি দেখলেন চুপচাপ মেয়েটা আরো গুটিয়ে গেছে কোনো কারণে, তাই প্রিয়তাকে নিজের কাছে বসিয়ে রেখেছিলেন। কিন্তু কিছু সময়ের মধ্যেই মেয়েটা বড় মুখে বুকে লেপ্টে চোখ বন্ধ করে নিল। অনুশ্রী বেগম ওপার মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন। কি হয়েছে ছোট আম্মু? প্রিয়তা আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরল। অনুশ্রী বেগম আর কিছু বললেন না। কিছু সময়ের মধ্যেই তারা শিকদার বাড়িতে পৌঁছে গেল। ইনায়া, কুহু, চিত্রা ওরা নিজেদের বাড়ি চলে গেছে। প্রণয় তালুকদার বাড়ি থেকেই অন্য কোথাও চলে গেছে। তনুশ্রী বেগম ছেলেমেয়েদের উদ্দেশ্যে কড়া গলায় বললেন। সবাই ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে সোজা ডাইনিং টেবিলে আসবে। একজনও কোনো রকম তালবাহানা দেখবে না। আমি ডিনার রেডি করছি। এক রাত না খেয়ে থাকলে এক পাখি মাংস কমবে। ওরা অসহায় চোখে মা চাচিদের দিকে তাকালো। প্রেরণা অসহায় মুখ করে বলল। মেজো আম্মু, আমি খাবো না। অনুশ্রী বেগম চোখ রাঙালেন। ওরা বুঝে গেল না খেয়ে রক্ষা নেই। অগত্যা সবাই নিজেদের রুমে দিকে গেল। পরিণীতা নিজের রুমে ঢুকে ফটাফট দরজা বন্ধ করে দিল। চেঞ্জ না করেই তাড়াহুড়া করে বারান্দায় গেল। পর্দা সরাতেই কারো ক্লান্ত পরিশ্রান্ত সুদর্শন মুখশ্রীতে নজর আটকালো। আদি প্রণয় কুঞ্জের পেছনের রাস্তায় দাঁড়িয়ে আছে। পরিণীতাকে দেখতেই সে ফোন ধরার জন্য ইশারা করলো। পরিণীতার কলিজা লাফিয়ে উঠল। ওর কপালে যে আজকে দুঃখ আছে সেটা সে বেশ বুঝলো। সঙ্গে সঙ্গেই ওর ফোন বেজে উঠল। ফোনটা কানে দিতেই উচ্চস্বরে ধমক ভেসে এলো। এই মেয়ে, তুমি সারাদিন কোথায় থাকো? হ্যাঁ, সন্ধ্যার সময় পর্যন্ত হয় না তোমার? আমাকে জ্বালাতে খুব ভালো লাগে তোমার। কি সুখ পাও তুমি আমাকে পুড়িয়ে? কেন করো এমন? তুমি জানো তোমাকে আজ সারাদিনে কতগুলো ফোন দিয়েছি? পরিণীতাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার বলল। মরেতে চাচ্ছে থাপিয়ে গাল লাল করে দিই। এই কথা শুনে পরিণীতার অটোমেটিক হাত গালে চলে গেল। মনে পড়ল আদিপের সপাট সপাট চরের কথা। পুরুষালী শক্ত সমর্থক হাতের অত্যাচার কতবার যে তার নরম তুলতুলে গালকে সহ্য করতে হয়েছে তার কোনো হিসেব নেই। কতবার যে নিষ্ঠুর মানুষটা তার গালের উপর হামলা করেছে তারও হিসেব নেই। তাই আবার দু একটা চর লাগিয়ে দেওয়ার অস্বাভাবিক কিছু নয়। অবশ্য রাগ কমে যাওয়ার পর আহা কতগুলো চুমু যে দিত তারও হিসেব নেই। তাই তো এই মানুষটার হাতের চর খেতেও তার মন্দ লাগে না, মিষ্টি লাগে। পরিণীতা কাপা কণ্ঠে বলল। সরি মাস্টার মশাই। রিন রিনের নারী কণ্ঠটা কানে আসতে আদিপের বক্ষে শীতল হাওয়ার স্রোত বয়ে গেল। হঠাৎ করেই রাতটা নিভে গেল। সে পূর্ণ দৃষ্টিতে দুতলার ব্যালকনির দিকে তাকালো। পার্পেল রঙের শাড়িতে পরি লাগছে। কিছু একটা মনে হতেই হঠাৎ করে আবার রাগটা মাথায় চেপে বসলো। সে ঠান্ডা স্বরে বলল। 5 মিনিটের মধ্যে নিচে আসো পরিণীতা। আদিপ তাকে তার সম্পূর্ণ নাম ধরে ডাকছে, তার মানে মানুষটা ভীষণ রেগে আছে। তার ভয় হলো। পরিণীতা বলল। এখন কিভাবে আসবো যদি কেউ দেখে ফেলে? আদিপ বলল। এত কিছু বুঝি না, এক্ষুনি মানেই এক্ষুনি। বলে কট করে ফোনটা কেটে দিল। পরিণীতা ফেসাদে পড়ে গেল। সে এখন কি করবে? সে ভাবলো এখন সবাই নিশ্চিত নিজ নিজ ঘরে বিশ্রাম নিচ্ছে, তাকে কেউ দেখতে পাবে না। সে কোনো রকমে শাড়িটা টেনে টুনে খুলে ফেলল। একটা লং ওয়ান পিস পরে নিল। তার মাস্টার মশাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে, এভাবে কি যাওয়া যায়? সে চটপট ফ্রেশ হয়ে বাদামি বর্ণের চোখে হালকা কাজল দিল। কপালে একটা ছোট্ট টিপও পড়ল।
আয়নায় তাকিয়ে দেখলো বেশ সুন্দর দেখাচ্ছে। সে পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে শিকদার বাড়ির গেটের সামনে আসলো। সেখানে 4 জন দারোয়ান পাহারা দিচ্ছে। এরা বেরোতে দেখে নিলে সমস্যা হবে। মনে মনে সে আদিবের গোষ্ঠী উদ্ধার করলো। সে গেট দিয়ে যেতে পারবে না, তাই পেছনের পুকুর পাড় দিয়ে ভয়ে ভয়ে এগোতে লাগলো। কেউ যদি আবার উপরের জানালা দিয়ে দেখে নেয় তাহলে আরেক কেলেঙ্কারি হবে। কোনো রকমে উঁচু পাঁচিলের কাছে পৌঁছে জামাটা শক্ত করে ধরে কোনো মতে পেয়ারা গাছে উঠে পড়ল। শিকদার বাড়ির উঁচু পাঁচিল থেকে লাফ দিলে কোমরের হাড় প্রচুর ব্যথা পাবে জানে, তা সত্য। বিসমিল্লাহ। আল্লাহর নাম নিয়ে লাফ দিল। কলিজাটা পানি হয়ে গেল। এই বুঝি কোমরের হাড্ডি ভাঙলো, কিন্তু সে অনুভব করলো সে ব্যথা পায়নি। তাকে কেউ ক্যাচ ধরে নিয়েছে। সে মিটমিট করে চোখ খুলে দেখলো সে সামনের শ্যামবর্ণ সুদর্শন মানুষটার কোলে চেপে আছে। সে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে ওর দিকেই চেয়ে আছে। আদিব ওকে আস্তে করে নামিয়ে দিল। চোখের চশমাটা ঠেলে দিয়ে কপাল কুঁচকে দাঁত চেপে বলল, তোমার সমস্যা কি পরিণীতা? পরিণীতা নিচু স্বরে বলল। আমার আবার কিসের সমস্যা? সে মনে মনে ভয়ে জমে যাচ্ছে। আদিব বলল, তোমাকে না সেদিন বারণ করেছিলাম মানুষের সামনে শাড়ি না পরতে? পরিণীতা আবারও আটকে উঠল। সত্যি তাকে বারণ করেছিল, তাই সে বিয়ের দিন শাড়ি পরেনি। কিন্তু আপুর শ্বশুর বাড়িতে শাড়ি পরলে তো আর সে দেখতে পারবে না, তাই ওখানে পড়েছিল। কিন্তু ওর নিজের বোকামির জন্যই ধরা খেয়ে গেল। আদিব আবারও অশান্ত গলায় বলল, তুমি আমার কোনো কথাই শোনো না অ্যাঞ্জেল, তাই তোমাকে আর কিছুই বলতে চাই না। তুমি নিজের মতো থাকতে পছন্দ করো, ওকে ফাইন, নিজের মতোই থাকো। বলে ধমক দিয়ে উল্টা পথে হাঁটা শুরু করলো। আদিবের এমন কঠিন কথা শুনে পরিণীতা ভীষণ কষ্ট পেল। সাথে সাথেই চোখে জল চলে এলো। সে এই মানুষটার কথা শোনে না। এই কথা এই লোকটা বলতে পারলো? সে তো সকল কথাই শোনে, কিন্তু একটা কথা শোনেনি বলে এভাবে বলবে? তার অভিমান হলো। কিন্তু সেসব অভিমান ছুঁড়ে রাস্তার পাশে ফেলে দিয়ে আদিবের পিছু নিল। এই লোক রেগে আছে, আর দোষটা ওর নিজের। এখন সে কি করবে? লোকটা তো ওর সঙ্গে কথা বলছে না, আর এই লোকের সঙ্গে কথা বলতে না পারলে পরিণীতার প্রাণটা ছটফট করে। সে দৌড়ে গিয়ে আদিবের পায়ে পা মিলিয়ে হাঁটতে শুরু করলো। আদিব ওর দিকে তাকালো। নিশুতি রাত, গ্রামের পথঘাট, এত বড় চুল খুলে হাঁটা উচিত নয়, তাই আদিব দাঁড়িয়ে পড়ল। পরিণীতা ওর দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আদিব কিছু না বলেই পরিণীতার হাত টেনে কাছে আনলো। কোমর অবধি খোলা চুলগুলো নিজের হাতে পেঁচিয়ে খপা করে দিল। মাথার ওড়নাটা সুন্দর করে দিয়ে দিল। পরিণীতা মুগ্ধ চোখে মানুষটার দিকে তাকিয়েছিল, কিন্তু সে কিছু বলার আগেই আদিব আবার হাঁটা শুরু করলো। পরিণীতা দৌড়ে গিয়ে আদিবের বাঁ হাতটা জড়িয়ে কাঁধে মাথা রেখে চোখ বুজে হাঁটতে লাগলো। আদিব কোথায় যাচ্ছে সেটা জানার কোনো আগ্রহ নেই তার। ওরা দুজন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এলো। নদীর পাড়ে ঠান্ডা বাতাস ওদের দুজনকেই ছুঁয়ে দিয়ে যাচ্ছে। আজকে বোধহয় পূর্ণিমা। পূর্ণ চাঁদের আলো নদীর বালির উপর পড়ে হীরের মতো চিকচিক করছে। আশপাশ জ্যোৎস্নার আলোয় আলোকিত। পরিণীতা সৌন্দর্যের সেই চাঁদের আলোয় ঝলমল করছে। আদিব গভীর দৃষ্টিতে তার বাদামি চোখের কাজল পরিহিত টানা টানা চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। পরিণীতা ভারী চোখে পল্লব একবার ঝাপটালো। আদিবের মনে হলো এ যেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর দৃশ্য। পরিণীতা করুণ চোখে তাকিয়ে বলল, সরি মাস্টার মশাই, এই কান ধরছি, প্লিজ আমার সাথে কথা বলুন। আপনি কথা না বললে আমার ভীষণ কষ্ট হয়। আদিবের মায়া হলো, কিন্তু সে গলল না। সেখান থেকে সরে গিয়ে বালির উপর বসলো। এবার আবার পরিণীতার কান্না পাচ্ছে। সে ঝাপসা চোখে আদিবের দিকে তাকিয়ে বিনা বাক্যে বুকে মাথা রাখলো। কিছুক্ষণ চুপ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মাস্টার মশাই, আমি আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আমি আপনি ছাড়া কারোর সামনে শাড়ি পরবো না। তবুও আপনি আমাকে দূরে ঠেলে দিবেন না। আমার যে খুব কষ্ট হয় আপনি রাগ করে থাকলে। বলে ফুপিয়ে কেঁদে উঠল। আদিব এবার সম্পূর্ণ গলে গেল। সে কি তার অ্যাঞ্জেলের উপর রাগ করে থাকতে পারে? এই মেয়েটার চোখের পানি তার বুকে তীরের মতো আঘাত হানছে। সে বুক থেকে পরিণীতার চাঁদের মতো মুখটা
হাতের আঁচলে নিল। গাল বেয়ে গড়িয়ে আসা চোখের পানিগুলো নিজের ঠোঁট দ্বারা শুষে নিল। পরিণীতা চোখ বন্ধ করে আদিপের টি শার্টের গলা খামচে ধরল। আদিপ ওর তুলতুলে নরম গালে গভীর চুমু খেল। পরিণীতার সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল। সে যে এই মানুষটাকে বড্ড চায়, কিন্তু সে কাছে আসলেই দম বন্ধ হয়ে যেতে চায়। অতি কাঙ্ক্ষিত পুরুষের কাঙ্ক্ষিত স্পর্শগুলো তার সহ্য হয় না, দম বন্ধকর অনুভূতি হয়। আদিপ তাকে নিবিড়ভাবে নিজের কাছে টেনে পরপর কপালে চুমু খেল। মনে মনে বলল, অ্যাঞ্জেল, তোমার হয়তো আপনজনের অভাব নেই, কিন্তু আমার কাছে আমার মা বাবার পর তুমিই সেই, যে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তুমি যে আমার কাছে বড্ড দামি, যাকে হারালে আমি বাঁচতে পারবো না। লোকে বলে প্রিয় মানুষ হারালে নাকি কেউ মরে যায় না, বেঁচে থাকে মরার মতো। কিন্তু আমি সত্যিই মরে যাব, তাই আমি তোমাকে কোনো কিছুর বিনিময়ে হারাতে চাই না। তুমি আমাকে কি মায়ায় বেঁধেছো জানি না, শুধু ওই এতটুকু জানি, তুমি আমার নিঃশ্বাস, আর নিঃশ্বাস ছাড়া কেউ কিভাবে বাঁচবে। বলে আবারও পরিণীতার কপালে চুমু খেল। কিছু না বলেই যেন ওরা দুজন অনেক কিছু অনুভব করে নিল। পরিণীতা শক্ত করে আদিপের বুকে মাথা রাখল। আদিপের গা থেকে ছুটে আসছে পরিচিত পুরুষালী সুঘ্রাণ, যা সে নিঃশ্বাসের সাথে ভেতরে টেনে নিচ্ছে। তার প্রচুর সুখ সুখ অনুভূতি হচ্ছে। এই মানুষটার আশেপাশে থাকার জন্য তার কত বাহানা। তার স্পর্শ, তার গায়ের গন্ধ ছাড়া পরিণীতা বেশি সময় থাকতে পারে না। এই শ্যামবর্ণের পুরুষে বড়ই আসক্ত। লোকে বলে শ্যামবর্ণ মানুষ নাকি সুন্দর হয় না, অথচ পরিণীতা এই মানুষটার দিক থেকে চোখ ফিরিয়ে নিতেই পারে না। লম্বা পুরুষালী দেহের গঠন, ওই তামাটে মুখের আদলে কত মায়া, যা চুম্বকের মতো পরিণীতাকে আকর্ষণ করে প্রতিনিয়ত। আদিপ তার প্রাণের থেকেও প্রিয় এঞ্জেলকে বুকে নিয়ে চোখ বন্ধ করে আছে। একজন পুরুষের কাছে এর থেকে বেশি সুখের আর কি হতে পারে। সে তার ভালোবাসার মানুষকে নিজের সাথে জড়িয়ে রেখেছে। এত সুখের পর যদি মৃত্যু আসে, ওর আক্ষেপ থাকবে না। সে জানে আজ না হোক কাল মৃত্যু তো আসবেই। তেলে জলে যে মিশ খায় না, সেটা আদিপ খুব ভালো করেই জানে। আর শিকদাররা কেমন সেটাও সে ভালো করেই জানে। সব জানার পরও এই মেয়েটার ভালোবাসায় সে নিজেকে হারিয়েছে। মাসুল যে তাকে দিতেই হবে, কিন্তু সে ভেবে নিয়েছে যাই মাসুল দিতে হোক না কেন, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত সে তার পরিণীতার হাত শক্ত করে ধরে রাখবে। তাদের পরিণয় হবে কিনা সেটা তার জানা নেই, কিন্তু সে এই মেয়েটার জন্য এতটাই উন্মাদ যে মৃত্যু আসলে আসবে, তবুও পরিণীতা ছাড়া থাকতে পারবে না। এসব ভেবেই সে পরিণীতার চুলের খোপায় মুখ গুজল। প্রাণ ভরে প্রিয় ঘ্রাণটা ফুসফুসে টেনে নিয়ে আদুরে স্বরে বলল, অ্যাঞ্জেল। পরিণীতা বুকে মুখ গুজেই বলল, হুম। আদিপ বলল, জিজ্ঞেস করলে না কেন? এত ফোন দিয়েছিলাম। পরিণীতা উৎসাহিত কণ্ঠে বলল, কেন? আদিপ মনে মনে বলল, গাধা। কিন্তু মুখে বলল, আমি চাকরি পেয়েছি। পরিণীতা খুশিতে লাফিয়ে বলল, সত্যি? কবে? আদিপ বলল, 2 দিন পর জয়েনিং। পরিণীতা বলল, তাহলে এই আনন্দ আমাকে কোলে নাও। বলে হাত দুটো বাড়িয়ে দিল। আদিপ ভ্রু নাচিয়ে বলল, কোলে নেব? পরিণীতা কোনো জবাব না দিয়ে নিজেই গলায় ঝুলে পড়ল। আদিপ তাকে কোলে নিয়ে কয়েক চক্কর দিল। নামিয়ে দিতে নিলেই পরিণীতা চিৎকার করে বলল, একদম নামাবে না। আদিপ দুষ্টুমি হাসি দিয়ে বলল, তুমি যে ওজন, আমার হাত এখনই খুলে পড়ে যাবে। পরিণীতা রেগে গিয়ে আদিপের গলার কাছের টি শার্ট সরিয়ে জোরে একটা কামড় বসালো। আদিপ ঠোঁট কামড়ে ব্যথা হজম করে নিল। আরও কিছুক্ষণ পরিণীতাকে কোলে রাখার পর হঠাৎ কিছু মনে পড়তেই নামিয়ে দিল। পরিণীতা মুখ কুঁচকালো। আদিপ পকেট থেকে কাগজে মোড়ানো কিছু একটা বের করলো। পরিণীতা উচ্ছ্বাসিত গলায় বলল, এটা কি মাস্টার মশাই? আদিপ হাসলো। জিনিসটা পরিণীতার হাতে দিল। পরিণীতা দেখলো 1 ডজন লাল রঙের কাচের চুড়ি। সে খুশিতে লাফিয়ে উঠল। আদিপ দেখলো সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মেয়েটা 50 টাকার অতি সাধারণ জিনিসেও কত খুশি। এই জন্যই তো সে এই মেয়েটাকে ভালোবাসতে বাধ্য হয়েছিল, আর এখন তো প্রেমে পাগল হয়ে গেছে।
পরিণীতা আদিপের পায়ের উপর ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালো। কষ্ট করে আদিপের চুলগুলো টেনে মুখটা নিচে নামিয়ে কষে একটা চুমু খেলো। আদিপ মুস্কি হাসলো। পরিণীতা লজ্জায় লাল হয়ে চুড়িগুলো আদিপের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আনরোমান্টিক বেটা মানুষ, পরিয়ে দাও। বলেই নিজের হাতটা এগিয়ে দিল। আদিপ মুগ্ধ হলো। নিজের হাতে এক এক করে যত্ন নিয়ে চুড়িগুলো পরিণীতার হাতে পরিয়ে দিল। তারপর দু হাতের তালুতে গভীর চুমু খেলো। পরিণীতা আরো লজ্জায় লাল হলো। আদিপ বলল, বাড়ি যাবে না? অনেকক্ষণ হলো। পরিণীতা আঁতকে উঠল। সে বাড়ির কথা ভুলে গিয়েছিল। এখন যদি কেউ খুঁজতে আসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আদিপ ফোন বের করে সময় দেখলো। রাত 8টা বাজতে 5 মিনিট বাকি। পরিণীতা বলল, আমাকে বাড়ি যেতে হবে। আদিপ ওকে কোলে তুলে নিয়ে বলল, একটু আগেই না কোলে চড়তে চেয়েছিলে, চলো তোমাকে কোলে করেই নিয়ে যাই। পরিণীতা আবারও বাড়ির কথা ভুলে গেল। লজ্জায় রাঙ্গা মুখটা প্রিয় পুরুষের বুকে লুকালো। আদিপ পরিণীতার আগের মতো পেছনের পাঁচিলে তুলে দিল। তারপর বলল, সাবধানে, যদি একটুও ব্যথা পাও হাড্ডি গুঁড়ো করে ফেলবো। পরিণীতা আবার আদিপের দু গালে কষে দুটো চুমু খেয়ে লাফ দিল। আদিপ তৃপ্তির হাসি হাসলো। পরিণীতা চোরের মতো বাড়িতে ঢুকতে গিয়ে সদর দরজায় সাদাবের সাথে ধারাম করে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। সাদাব হাত ধরে টেনে তুলল। তারপর বলল, সামনে ফুলপুরি। পরিণীতা আঁতকে উঠল। সাদাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদাব বলল, কোথায় গিয়েছিলে? পরিণীতার গলা শুকিয়ে গেল। ভয়ে মেয়েটার বুক ধুকপুক করছিল। কোনো রকমে বলল, ঘরে গরম, তাই বাইরে বাতাস খেতে গিয়েছিলাম। সাদাব ভ্রু কুঁচকালো। সে হতবাক কণ্ঠে বলল, সব জায়গাতেই তো এসি লাগানো, গরম কোথায়? পরিণীতা বিরক্ত হয়ে বলল, এইসব কৃত্রিম বাতাস আর ভালো লাগে না, ফ্রেশ এয়ার খেতে গিয়েছিলাম। সাদাব বলল, তাহলে আমাকে বলতে দুজন মিলে যেতাম। পরিণীতা বলল, আমার প্রচুর মাথা ব্যথা করছে। এই বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে কেটে পড়ল। সাদাব সন্দেহজনক চোখে তাকিয়ে রইল। মনে মনে বলল, কিছু তো নিশ্চয়ই হয়েছে। বোকা মেয়েটা গুছিয়ে মিথ্যাও বলতে পারে না। ও যে এতক্ষণ মিথ্যা কথা বলছিল সেটা ওর চোখ হয়ে বলে দিচ্ছি। কি খিচুড়ি পাকাচ্ছে কে জানে, নজর রাখতে হবে। বলে চলে গেল। রাত 9টা। হাসপাতাল থেকে ইমার্জেন্সি কল আসায় শুদ্ধকে দুপুর 2টার দিকে বিয়েবাড়ি থেকে চলে আসতে হয়েছিল। একজন রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক। ইমিডিয়েটলি সার্জারি করতে হবে, তাই সে আসার আগেই ওটি রেডি রাখতে বলেছিল। এসে অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে। টানা 6 ঘন্টা অপারেশন শেষে ওটি থেকে বের হলো শুদ্ধ। সে কানাডার শীর্ষ স্থায়ী হার্ট সার্জনদের একজন, তাই বাংলাদেশে তার চাহিদা তুঙ্গে। তবে সে সব রোগীর অপারেশন করে না, শুধুমাত্র যাদের অবস্থা একেবারে সংকটজনক কেবল তাদের অপারেশনই করে। সে ওটি থেকে বেরিয়ে পেশেন্ট পার্টির উদ্দেশ্যে বলল, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। রোগীর বাড়ির লোকজন শ্রদ্ধার চোখে তাকিয়েছিল তার দিকে। তুহিনা তার পাশেই দাঁড়িয়েছিল। ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধের 10 জন স্পেশাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে সে একজন। তুহিনা সব সময় শুদ্ধের সঙ্গে লেগে থাকে। তার এই গায়ে পড়া স্বভাবে শুদ্ধ যে কতটা বিরক্ত তা তো আপনারা জানেনই। তবে হাসপাতালের লেডি ডাক্তার ও নার্সরা তাদের ক্রাশের সঙ্গে তুহিনার এমন চেপে থাকা মোটেও পছন্দ করে না। তারা প্রচণ্ড জেলাস। তাদের স্বস্তির বিষয় একটাই, ডক্টর চৌধুরী মেয়েটাকে মোটেও পাত্তা দেয় না, ফলে তারাও তুহিনাকে ভালো চোখে দেখে না। তবে এতে তুহিনার বিশেষ কিছু যায় আসে না, কারণ সে তো ডাক্তার হয়েছেই শুদ্ধর আশেপাশে থাকার জন্য। রাত 8:30-এর দিকে শুদ্ধ ক্লান্ত হয়ে নিজের কেবিনে গেল। অ্যাপ্রনটা খুলে পাশে রেখে মাথা নিচু করে বসেছিল। ক্লান্তিতে সারা শরীর জুড়িয়ে আসছে। 1 কাপ স্ট্রং ব্ল্যাক কফির অর্ডার করলো। এর মধ্যে কি যেন মনে পড়তেই তার ফর্সা মুখ ক্ষোভে লাল হয়ে গেল। ক্রোধ ছড়িয়ে পড়েছে শিরা উপশিরায়। টেবিলে বাড়ি মেরে বলল, তুই আমার গলায় কাটার মতো আটকে আছিস প্রণয়। আমি না পারছি তোকে তুলে ফেলতে, আর না পারছি আমার সুইট হার্টের থেকে সরাতে। ট্রেনের এত চাপ আর নিতে পারছি না। এমন সময় ঝড়ের গতিতে কেউ কেবিনে প্রবেশ করলো। শুদ্ধ কিছু বোঝার আগেই কলার ধরে নাক বরাবর ঘুষি মারল। শুদ্ধ সামলাতে না পেরে সিটকে কিছুটা দূরে গিয়ে পড়ল। প্রণয় পুনরায় তার কলার ঝাঁকিয়ে কয়েকটা
অশ্রাব্য গালি দিয়ে বলল, তোর সাহস কেমন করে হয় আমার রক্তচাপের গায়ে স্পর্শ করার? বিশ্বাস কর, আমার হাত পা বাঁধা না থাকলে তোকে এক্ষুনি খুন করে ফেলতাম। ক্রোধে প্রণয়ের কপালে সবুজ শিরা ফুলে উঠেছে। শুদ্ধরও রাগ চড়ে গেল। সেও প্রণয়ের নাক বরাবর ঘুষি দিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কেন, তোর ছুঁয়ে দেওয়ার ইচ্ছে হয়? আমার হয় না বুঝি? তোর রাত বিরাতে ঘরে সুন্দরী বউ রেখে অন্য নারীর চেষ্টায় গলা শুকিয়ে যায়, আর আমি তো বেচারা আমার তো ঘরে বউই নেই। প্রণয় শুদ্ধের বুক বরাবর লাথি মেরে বলল, তোর জন্য আমাদের জীবনটা নরক হয়ে গেছে। তোর জন্য আমাকে আমার রক্তচাপের থেকে দূরে যেতে হয়েছে। তুই আমার লাইফ হেল করে দিয়েছিস। শুদ্ধ পাগলের মতো হেসে ঘাড় বাঁকিয়ে বলল, জীবন কই নষ্ট করলাম, ছোট্ট একটা প্রতিশোধ নিয়েছি। তুই আমাকে আমার সুইট হার্টের থেকে আলাদা করেছিলি। কত বছর আমি তোর তোর পিছে শুধুমাত্র একবার আমার সুইট হার্টকে দেখার জন্য, কিন্তু তুই দেখতে দিসনি। তাই আমি তোকে তোর রক্ত জবাব থেকে পার্মানেন্টলি আলাদা করে দিলাম। সিম্পল লজিক। তুই বেঁচে থাকবি ঠিকই, কিন্তু তোর বুকে যে আগুন জ্বালিয়েছি, এই জন্য তুই মরতেও পারবি না, বাঁচতেও পারবি না। খুব জ্বলছে না ছুটছি বলে? আমারও এতটাই জ্বলে যখন তুই আমার সুইট হার্টকে টাচ করিস। শুদ্ধ আবারও ঘাড় বাঁকিয়ে বলল, শালা, তুই আমার চিরশত্রু। তারপরেও দেখ, তোর আর আমার দুর্বলতা এক জায়গায়। এর থেকে দুঃখের আর কি হতে পারে? প্রণয়ও একই ভঙ্গিতে ঘাড় বাঁকিয়ে বলল, আগেও তোকে আলাদা করেছি, ভবিষ্যতেও করব। বিকজ সেই শুধুই আমার, শুধুমাত্র আবরার শিকদার প্রণয়ের। সে আমার কাছে আছে কি দূরে আছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তাকে বিয়ে করতে পারলাম কি পারলাম না তাতেও কিছু যায় আসে না। তবে সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধুমাত্র আমারই থাকবে। প্রণয় শিকদার তার জিনিস অন্যের অধিকার বরদাস্ত করে না। দুজনকেই দেখতে সাইকোপ্যাথ লাগছে। হিংস্র তাদের চোখ, মুখ ও ব্যবহার। প্রণয় রিভলভার বের করে শুদ্ধের কপালে তাক করল। শুদ্ধ পাগলের মতো হেসে বলল, আমি মরে গেলে তোর প্রাণ ভ্রমরা চিরতরে হারিয়ে যাবে। ভুলে যাস কেন? তোর প্রাণ ভ্রমরা সিন্ধুকের চাবি আমার হাতে। প্রণয় এগিয়ে গিয়ে শুদ্ধের বাঁ হাতে একটা বুলেট ঢুকিয়ে দিয়ে বলল, ভুলে যাস না, ওটা আমার একার প্রাণ ভোমানো নয়। শুদ্ধের হাত বেয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। শুদ্ধ হাসল। ডান হাতে নিজের ড্রয়ার থেকে রিভলভার বের করে প্রণয়ের ডান হাতে একটা বুলেট ঢুকিয়ে দিয়ে একই ভঙ্গিতে বলল, ভুলে যাইনি, তবে প্রাণ ভ্রমরা যদি আমার না হয়, তবে তাকে বাঁচিয়ে রেখে লাভ কি? প্রণয়ের হাত থেকেও ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। শুদ্ধ আবার হেসে বলল, তুই আমাকে মেরে ফেলতে পারবি না, কিন্তু আমি চাইলেই তোকে মেরে ফেলতে পারি। হাতে মারবো না, জিনিস তো জানিস তো কিভাবে মারবো। প্রণয় বাঁকা হেসে বলল, যেমন আছিস তেমনই থাক, বেশি লোভ করিস না, নাহলে তুই মারার আগে আমি মেরে ফেলবো। সে আমার না হয়ে ধরে থাকুক, ভালো থাকুক, কিন্তু অন্যের হওয়ার চেষ্টা করলে আমি নিজে তাকে শেষ করে দেব। প্রণয় শিকদার তার জিনিস অন্যের অধিকার বরদাস্ত করে না। তুই আমার দুর্বলতার খোঁজ পেয়েছিস, তার মানে এটা নয় যে আমি দুর্বল। শুদ্ধ কিছুটা দমে গেল, কিন্তু দমল না তার রাগ। দুজন আবারও একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। শরীরের এখানে ওখানে ছিঁড়ে গেছে, থেতলে গেছে। দুজনের হাত থেকে গড়িয়ে পড়া রক্ত পুরো কেবিন পিচ্ছিল হয়ে গেছে। দুজনের হাতেই দুটি গুলি ঢুকে রয়েছে। যন্ত্রণার তীব্রতায় ছিঁড়ে যাচ্ছে শরীর। তবুও দুই বলিষ্ঠ পুরুষ নিজেদের মধ্যে রক্তের খেলায় মেতে উঠেছে। মাত্র 16তে পা দেওয়া এক কিশোরী কন্যার জন্য, যে তাদের দুজনের তুলনায় ছোট্ট এক মুরগির ছানা। শত শত লোকের জান নিয়ে নিতে একবারও ভাববে না দুজনই ক্লান্ত হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। কি হবে এই দুই পুরুষের? প্রণয়ের ভবিষ্যৎ? কে ভালোবাসা পাবে আর কে ভালোবাসা হারাবে তা তো সময়ই বলে দিবে। পুরো কেবিন তছনছ হয়ে আছে। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এদিকে ওদিকে। রক্ত পড়ে আছে এখানে সেখানে। দুজন পুরুষ ঘরের দুদিকে পড়ে আছে। কি ভয়ঙ্কর দৃশ্য! কোনো আঘাতপ্রাপ্ত অসুস্থ মানুষ এমন পরিস্থিতিতে থাকলে ব্যথায় যন্ত্রণায় কেঁদে কেটে অস্থির হয়ে যেত, ভয় আতঙ্কে কাঠ হয়ে যেত। কিন্তু ওরা যেন ভিন গ্রহের এলিয়েন। হাত থেকে এখনো গলগল করে রক্ত পড়ছে, আর দুজনই পাগলের মতো হাসছে। এমন সময় হাসপাতালের স্টাফ কফি নিয়ে আসলো। শুদ্ধের কেবিনের দরজায় কয়েকবার নক করলো। কোনো উত্তর না পেয়ে সে চলেই যাচ্ছিল, কিন্তু ভেতর থেকে কিছু পড়ার শব্দে সে আবারও নক করলো। কিন্তু ভেতর থেকে কোনো শব্দ না আসায় দরজা খুলে ভেতরে উকি দিল। ভেতরের দৃশ্য দেখেই তার মাথা চক্কর দিয়ে উঠল। সারা ঘর এলোমেলো,
রক্তাক্ত দুই পাশে পড়ে আছে দুইটি সাইলেন্সার লাগানো রিভলভার। ডাক্তার চৌধুরীর সারা শরীরে ক্ষত, সেখান থেকে তরল গড়িয়ে পড়ছে। অপর পাশে আরেকজন ব্যক্তি পড়ে আছে, ওনারও একই অবস্থা। যে কেউ দেখলেই বলে দিবে এখানে একটু আগে টর্নেডো বয়ে গেছে। এসব দেখে স্টাফটি হাঁটু কাঁপতে লাগলো, চিৎকার করতে চাইলো, কিন্তু পড়ে থাকা দুজন ব্যক্তি তার দিকে তাকিয়ে আছে দেখে ভয়ে তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে কি করবে? কোনো রকমে নিজেকে সামনে নিয়ে চিৎকার করতে নিলে শুদ্ধ রাগান্বিত সুরে ধমক দিয়ে বলে উঠল, একদম চিৎকার দেবে না। লোকটি কপাল বেয়ে দরদর করে ঘাম পড়ছে। শুদ্ধ একইভাবে বলল। এই কথা যেন কাকপক্ষিতেও টের না পায়। কিছুক্ষণ চুপ থেকে শুদ্ধ আবার বলল, চুপচাপ গিয়ে ডাক্তার রেজাকে ডেকে আনো। এই কথা শুনে লোকটি এক প্রকার দৌড় দিল, যেন পালিয়ে গেল। ডাক্তার রেজা এসে এসব দেখে ঘাবড়ে গেলেন, ভয় পেলেন, কিন্তু মুখে প্রকাশ করলেন না। তিনি বুঝলেন এই অবস্থা ওরা নিজেরাই করেছে। তিনি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। প্রণয় বিরক্ত হয়ে বলল, কি দেখছেন? তরুণ আমাদের। শুদ্ধ বলল, আমাদের হাত থেকে গুলিটা বের করে ড্রেসিং করে দিন। আর হ্যাঁ, এইসব কথা যেন চার দেয়ালের বাইরে না যায়। ডাক্তার রেজা ভেতরে ভয় পাচ্ছেন। তিনি আর কিছু বললেন না। স্টাফের সাহায্যে দুজনকে তুলে কেবিনের সোফায় বসালেন। গুলি বের করে ব্যান্ডেজ করে দিলেন। শরীরের যেখানে যেখানে কাটা ফাটা থেতলানো আছে সব জায়গায় পরিষ্কার করে ওষুধ লাগিয়ে বললেন, হাতে বেশি চাপ দেবেন না, না হলে ব্লিডিং হবে আর আপনাদের স্যালাইন নিতে হবে। প্রণয় বিরক্ত হয়ে বলল। এইসবের কোনো দরকার নেই। সে ভাবলো এই ড্রেস পরে বাসায় যেতে পারবে না। তারপর স্টাফটির হাতে টাকা দিয়ে বলল পাশের মলটা থেকে তার জন্য ড্রেস নিয়ে আসতে। শার্ট প্যান্টের সাইজ বলে দিল। শুদ্ধ প্রণয়ের দিকে তাকিয়ে বলল, শুধু শুধু আমার সাথে লাগতে এসে ব্যথা পেটি। প্রণয় তাচ্ছিল হেসে বলল, এটা কোনো ব্যথার কাতের পরো নাকি? আমার নীলাঞ্জনার জন্য প্রতিদিন যে ব্যথা পাই, এটা সেটার কাছে কিছুই না। শুদ্ধের মনের কোণে প্রণয়কে আঘাত করার জন্য সূক্ষ্ম ব্যথার অনুভূতি হলো, কিন্তু সে সেটাকে প্রশ্রয় দিল না। কারণ প্রণয় ওর সাথে যা করেছে তারপরে কোনো দিক থেকেই সে সহানুভূতির যোগ্য না। প্রণয় দেখল শুদ্ধের অবস্থা অনেকটাই খারাপ। ওর মনেও একটা সূক্ষ্ম ব্যথা হলো, মনে মনে একটু খারাপও লাগলো। কিন্তু যখনই মনে পড়ল শুদ্ধ ওর সাথে কি করেছে, কিভাবে ওর জীবনটা নষ্ট করে দিয়েছে, কিভাবে ওর থেকে ওর ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়েছে, তখনই তার সব খারাপ লাগা সরে গিয়ে ঘৃণা এসে জায়গা নিল। স্টাফটা চলে এসেছে। প্রণয় শুদ্ধের অ্যাটাচ বাথরুমে গিয়ে অনেক কষ্টে চেঞ্জ করে নিল। তারপর শুদ্ধও চেঞ্জ করলো। শুদ্ধ ভাবলো বেশি সময় হাসপাতালে থাকা আর ঠিক হবে না। কে জানে কখন কোথায় ওই নেকামে মেয়ে দেখে ফেলবে, পরে আবার অনেক ঝামেলা। প্রণয় বেরিয়ে গেল, পিছু পিছু শুদ্ধও গেল। দুজনেরই হাতের অবস্থা ভালো না, তাই কেউই গাড়ি ড্রাইভ করতে পারবে না। প্রণয় বাসায় ফোন দিয়ে ড্রাইভারকে আসতে বলল। শুদ্ধ ড্রাইভার পাঠাতে বলল। 30 মিনিট পর ড্রাইভার এলো। হাসপাতালের বাইরে দুজন দাঁড়িয়ে আছে। রহমান চাচা প্রণয়কে নিয়ে গেলেন আর মোকলেস চাচা শুদ্ধকে নিয়ে গেলেন। রাত 10:30। সবাই ড্রয়িং রুমে অপেক্ষা করছে প্রণয় আর শুদ্ধের জন্য। শিকদার বাড়ির নিয়ম, দিনের বেলা যে যেখানে থাক, রাতের ডিনার সবাই একসাথে করবে। 4 জন গিন্নি, রান্নাবান্না সব শেষ। বাড়ির ছেলেরা নিজেদের রুমে, মেয়েরা বাবা চাচাদের সাথে গল্প করছে। সাদমান শিকদার প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বললেন, আম্মু, অনেক দিন তো হলো, পড়াশোনা শিখিয়ে তুলে রেখেছো, কাল থেকে তুমি কলেজে যাবে। প্রিয়তা সম্মতি দিয়ে বলল। ঠিক আছে বড় আব্বু। পরিণীতা মুখ বাঁকিয়ে বলল, আব্বু আমিও আছি। 4 ভাই হেসে উঠলেন। পরিণীতা আর প্রেরণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোরা সবাই তো আমার মা। ততক্ষণে ছোট তরি দৌড়ে এসে বলল, আমি বুঝি কেউ না। প্রিয়তার আব্বু সাজিদ শিকদার তরিকে কোলে তুলে নিয়ে বললেন, তুমি আমার আম্মু। গিন্নিরা দূর থেকে এই দৃশ্য প্রাণ ভরে দেখছিলেন। রাত 10:55। ছেলে দুটো এখনো ফিরছে না দেখে অনুশ্রী বেগম প্রণয়কে ফোন করলেন। প্রণয় ফোন ধরল না। পরপর শুদ্ধকে ফোন করলেন। শুদ্ধও ফোন ধরল না। ঠিক তখনই তুহিনা বাড়ির ভেতরে প্রবেশ করলো। অনুশ্রী বেগম বললেন, তুমি একা? শুদ্ধ কোথায়? তুহিনা বলল, জানি না মামিমা, শুদ্ধ ভাইয়া আমার আগেই হাসপাতাল থেকে বেরিয়ে গেছে, আমিও ওকেই খুঁজছি। অনুশ্রী বেগম চিন্তায় পড়ে গেলেন। এক এক করে সবাই ডাইনিং টেবিলে এসে বসলো। প্রেম বলল, দাদানরা হয়তো বিজি আছে,
তাদের জন্য আমরা আর কতক্ষণ না খেয়ে থাকবো? অরণ্য তাল মিলিয়ে বলল। হ্যাঁ, ছোট দাদান ঠিকই বলেছে, আমাদের খেয়ে নেওয়া উচিত। অর্থী বেগম ধমক দিয়ে বললেন, চুপ করো বেয়াদব দুটো। বড় ভাইরা এখনো বাড়ি ফেরেনি, তোমাদের খাবারের চিন্তা লেগে গেছে। প্রিয়তারও চিন্তা হচ্ছে প্রণয় ভাইকে সেই সন্ধ্যার পর আর দেখেনি সে। কোনো বিপদ আপদ হলো না তো? বিপদের কথা ভাবতেই ছোট্ট মনে ভয় জেগে বসলো। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। পরিণীতা ছুটে গিয়ে দরজা খুলে দিয়ে অবাক হয়ে গেল। প্রণয় বিরক্ত হয়ে বলল, সামনে থেকে জ্বর ঢুকতে দিবি না নাকি? পরিণীতা সরে দাঁড়ালো। তার চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেছে। পিছনে শুদ্ধকে দেখে চোখ আরো বড় বড় হলো। ওরা দুজন সিঁড়িতে পা রাখতেই অনুশ্রী বেগম চেঁচিয়ে বললেন, এই সময় হলো তোমাদের আসার, আর এখন না খেয়ে উপরে চলে যাচ্ছ কেন? আসো, খেয়ে যাও। প্রণয় আর শুদ্ধ একসাথে বলল, খেতে নেই। অনুশ্রী বেগম রেগে ছেলেদের কিছু শোনানোর জন্য এগিয়ে আসতেই দুজনকে দেখে অবাক হলেন। পরপরই কেঁদে উঠলেন। অনুশ্রী বেগমের কান্না শুনে সবাই ভয় পেয়ে গেল। তাড়াহুড়া করে ডাইনিং টেবিল ছেড়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। শুদ্ধ আর প্রণয়কে দেখে সবার চোখ কপালে উঠল। শুদ্ধ আর প্রণয় দুজনেই ঠিক মতো দাঁড়াতে পারছে না। মুখের সব জায়গায় আঘাতের দাগ। শার্টের নিচে হাতা আর শরীর দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে শরীরে আরো অনেক বেশি আঘাত লুকিয়ে আছে। বাকি তিন গিন্নি হায় হায় করে উঠলেন। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুদ্ধ বলল, আমাদের রাস্তায় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখন ঠিক আছি, রুমে যাই। সাদমান শিকদার বললেন, দাঁড়াও দুজন। ওরা ভালোভাবেই জানে ওদের অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট কিছুই হয়নি। এসব ঢপ দিচ্ছে কারণ ওদের শত্রুতার ব্যাপারে কে না জানে। সুযোগ পেলেই একে অপরের কয়েক ঘাল লাগিয়ে দেয়, কিন্তু এত তীব্র আঘাত আর শত্রুতা তো প্রথমে ছিল না। 12 থেকে 13 বছর পর্যন্ত সব ঠিক ছিল। ওরা দুজন একে অপরের আত্মার বন্ধু ছিল, সব কিছু একসাথেই করত। বেস্ট ফ্রেন্ড ছিল ওরা। যেহেতু দুজন একদম সমবয়সী, প্রণয় শুদ্ধের থেকে মাত্র একদিনের বড়। প্রণয় আর শুদ্ধের জন্মের পর ওরা দুজন একসাথেই বড় হতে থাকে। শুদ্ধের বাবা মাও এখানে থাকতেন। দুজনের ভালোবাসা ছিল দেখার মতো। যত বড় হতে থাকে দুজনের বন্ধুত্ব তত গভীর হতে থাকে। সবাই বলতো ওদের বন্ধুত্ব আজীবন স্থায়ী হবে, কিন্তু এক সময় এমন অবস্থা হলো সব সময় দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো, মারামারিও লেগে থাকতো। কেউ কাউকে সহ্য করতে পারতো না। এমন অনেকবার হয়েছে দুজন মারামারি করে হাসপাতালে পৌঁছে গেছে, আর এমনটা প্রায়ই ঘটতো। এই ভয়াবহ অবস্থা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় দুজনকে একসাথে রাখা যাবে না। অতঃপর শুদ্ধকে নিয়ে তার বাবা মা কানাডায় চলে যান। কিন্তু প্রণয়ের বন্ধু কেন প্রাণের শত্রু হলো, এটা এখনো সবার কাছে রহস্য। প্রণয়ের এই হাল দেখে প্রিয়তা আর প্রহেলিকার চোখ টলমল করে উঠল, বুকটা হু করে উঠল। প্রহেলিকা মনে মনে বলল, কেন প্রণয়, একটা মেয়ের জন্য আর কত, অনেক তো হলো, আর কত নিজেকে কষ্ট দেবে। এবার ওকে ছেড়ে দাও, আমরা অনেক সুখে থাকবো। তোমার এই অবস্থা আমার সহ্য হচ্ছে না। প্রিয়তার গলায় কান্না দলা পাকিয়ে আসছে। সে ভয়ে সময় নষ্ট করলো না। সে ছুটে চলে গেল প্রণয়ের কাছে। প্রণয়ের হাত চেপে ধরে কান্না মিশ্রিত গলায় বলল, কি করে এত ব্যথা পেয়েছো? কি করে প্রণয় ভাইয়া, আপনার কি খুব কষ্ট হচ্ছে? নিজের প্রিয়তমার অন্যের জন্য এত অস্থিরতা হতে দেখে শুদ্ধের ভেতরটা জ্বলে যাচ্ছে। এতটা কষ্ট তো প্রণয়ের হাতে মার খেয়েও সে পায়নি। মনের কষ্টের কাছে বুঝি দেহের কষ্ট কিছুই নয়। প্রিয়তা কথা শেষ করতে পারল না। প্রণয়ের সদেব শার্টের হাতা ভিজে লাল হয়ে গেছে। প্রণয়ের টু শব্দ করলো না। সে নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার প্রিয়তমার দিকে। প্রিয়তাকে দেখে ওর শরীর ও মনের ব্যথা যেন একটু ঔষধি পড়ল। প্রিয়তা গুলি লাগা স্থানে চেপে ধরেছিল। অন্য কেউ হলে ব্যথায় চিৎকার দিয়ে উঠত, কিন্তু প্রণয় ব্যথাতুর একটি শব্দও করল না। বাহিরে যতই যন্ত্রণা হোক, মনের শান্তি আসলো। আর প্রণয়ের কাছে সকল ব্যথার একটাই ঔষধ, ওর রক্তজবা। প্রণয়ের শার্টের হাতা লাল হয়ে গেছে দেখে সবাই আরো অবাক হলো। অনুশ্রী বেগম এবার জোরে জোরে কেঁদে উঠলেন। প্রণয় বলল, আম্মু, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, ঘরে যাই। প্রিয়তার ছোট হৃদয় ব্যথায় জর্জরিত হয়ে গেল। সে কেঁদে বলল, আপনি কোথায় ব্যথা পেয়েছেন প্রণয় ভাই? আমি কি আপনাকে ব্যথা দিয়ে ফেলেছি?
কথাটা বলার সাথে সাথেই তার নীল চোখের কান্নিস বেয়ে টুপ করে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। প্রণয় বহু কষ্টে হাত দিয়ে প্রিয়তার চোখ মুছে দিয়ে বলল, একটু ব্যথা পাইনি সত্যি। প্রহেলিকার আর সহ্য হলো না। সে দৌড়ে এসে প্রিয়তাকে সরিয়ে দিয়ে প্রণয়কে বলল, তাড়াতাড়ি ঘরে চলো। প্রণয় আর কিছু বলার অবস্থায় নেই, ঝরঝর করে ব্লিডিং হচ্ছে। সে চলে যেতে বাধ্য হয়। যেতে যেতে পেছন ফিরে প্রিয়তাকে দেখতে ভুলল না। তুহিনা কেঁদে দেওয়ার উপক্রম। শুদ্ধের সেদিকে কোনো ভাবান্তর নেই। সে চেয়ে আছে তার সুইটহার্টের দিকে। প্রিয়তার চোখে পানি টলমল করছে। শুদ্ধের ইচ্ছা হলো মেয়েটাকে এক থাপ্পড় দিয়ে বলতে, এই নে, তুমি অন্যের জন্য কেন কাঁদো? তুমি আমার জন্য কাঁদবে, অন্যের জন্য একদম কাঁদবে না। তুহিনা ব্যস্ত হয়ে বলল, কিভাবে ব্যথা পেয়েছো শুদ্ধ ভাইয়া? অনুশ্রী বেগম শুদ্ধের দিকে তাকালেন। এই ছেলেটার অবস্থাও ভালো না। তিনি মাতৃস্নেহে শুদ্ধকে নিজের ঘরে নিয়ে গেলেন। শুদ্ধ ব্যথাতুর চোখে তাকিয়েছিল প্রিয়তার দিকে। প্রেম পুরো ব্যাপারটাই নোটিশ করলো। সে আর কি বলবে, শুধু বলল, এদের ভাগ্যে কি আছে কে জানে। আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই। কারো আর গলা দিয়ে আর খাবার নামলো না, তাই কেউ আর খেলো না। অর্ধেক শুদ্ধের ঘরে আর অর্ধেক প্রণয়ের ঘরে চলে গেল, কিন্তু প্রিয়তা কারো ঘরেই গেল না। সে ছুটে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। পরিণীতা বড় কষ্ট হলো তার ভাই বোনের জন্য। অনুশ্রী বেগম শুদ্ধকে বকে উদ্ধার করছেন আর কাঁদছেন। অনুশ্রী বেগম বললেন, তোরা দুই ভাই কেন এমন করিস? মাকে কষ্ট দিয়ে কি মজা পাস তোরা? শুদ্ধ বড় মামির বুকে মাথা রেখে হুট করে কেঁদে উঠল। অনুশ্রী বেগম অবাক হলেন। এই ছেলেকে তিনি কোনোদিন কাঁদতে দেখেননি। কত ব্যথা পেল, কিন্তু কোনো দিনও চোখের কোন ভিজতে দেখেনি। সেই শুদ্ধ একটু মায়ের মমতা পেতেই আজ হাউমাউ করে কেঁদে উঠল। অনুশ্রী বেগম মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে আব্বু? তিনি শুদ্ধের মুখের দিকে তাকিয়ে বললেন, বলো আব্বু, কি হয়েছে? শুদ্ধ কিছু না বলে কেঁদেই চলল। এমন যন্ত্রণার কথা কি কাউকে বলা যায়? শুদ্ধের হাতে ব্যথা পেয়েছে, তার শার্টও ভিজে যাচ্ছে। তিনি লাফিয়ে উঠলেন। বুঝলেন এটা তার ছেলের কাজ। তিনি বললেন, শার্ট খোলো আব্বু। বলে ছুটে গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এলেন। ছলছল চোখে ব্যান্ডেজ করে দিলেন। ওনার ভীষণ কষ্ট হচ্ছে। এই দু ছেলেই ওনাকে জ্বালিয়ে মারছে। এদের নিয়ে তিনি যে কি করবেন? শুদ্ধ বলল, বড় মামি, আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে? অনেক রাত ঘুমাতে পারি না। অনুশ্রী বেগম বুঝলেন ছেলেটা কোনো কারণে অনেক কষ্টে আছে। তিনি শুদ্ধকে কোলে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। শুদ্ধের চোখে অবিরাম জলরাশি তিনি দেখলেন, কিন্তু কিছু জিজ্ঞেস করলেন না। এদিকে প্রহেলিকার কোনো রকমে প্রণয়কে ঘরে এনে শার্ট পাল্টে হাতে ব্যান্ডেজ করে দিল। শার্ট খুলতেই শরীরের ক্ষতগুলো দেখে প্রহেলিকার মনে হলো আঘাতগুলো হয়তো ওর নিজের গায়ে লেগেছে। সে প্রথমবারের মতো অনুভব করলো প্রণয়ের থেকে প্রিয়তাকে আলাদা করা হয়তো তার ঠিক হয়নি। আজকের সব ঘটনার জন্য সেই তো আসল অপরাধী। কিন্তু তার এক মন বলল, তুই যা করেছিস তা ভালোবাসা পাওয়ার জন্য করেছিস। আর এক মন তাচ্ছিল্য করে হেসে বলল, পেয়েছিস কি? সে কি তোকে এতটুকু ভালোবাসে? ছলনা করে বউ হওয়া যায়, হয়তো ঘনিষ্ঠ হওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। কথায় আছে না, ছেলেদের ঘনিষ্ঠ হওয়ার জন্য ভালোবাসার প্রয়োজন হয় না। তাই প্রণয় তোকে স্পর্শ করলেও সেই ছোঁয়ায় ভালোবাসা থাকে না। প্রণয় তোকে এক চুল পরিমাণও ভালোবাসে না। তার সর্বকায়া জুড়ে প্রিয়তা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। অন্যকে কষ্ট দিয়ে কোনোদিনই নিজে সুখী হওয়া যায় না। এই সত্য তুমি যত তাড়াতাড়ি মেনে নিবে ততই মঙ্গল। প্রহেলিকার মন চিৎকার করে বলে উঠল, না, আমি যতদিন বেঁচে থাকবো প্রণয়কে আমার হয়েই থাকতে হবে। আমি বেঁচে থাকা কালীন সে অন্য কারো নয়। প্রণয় শুয়ে পড়ল। হাতে ভীষণ ব্যথা হচ্ছে, কিন্তু তবুও হাসছে। সে নিজের জন্য প্রিয়তার চোখে কষ্ট দেখেছে। এমন কষ্ট দেখার জন্য সে হাজারবার নিজেকে কষ্ট দিতেও রাজি। প্রহেলিকা প্রণয়ের মাথায় হাত দিল। প্রণয় বলল, ঘুমিয়ে পড়ো তুমি। প্রহেলিকা বলল, আমি জেগে আছি, যদি তোমার কিছু দরকার হয়। প্রণয় বলল, হবে না, ঘুমিয়ে পড়ো। প্রহেলিকা আর কিছু না বলে প্রণয়ের পাশে শুয়ে পড়ল। ওর ইচ্ছে করছে প্রণয়ের বুকে মাথা রাখতে, কিন্তু আজ আর সাহস হচ্ছে না, কিন্তু ঘুমও আসছে না। প্রণয় এত ব্যথা আর চাপ নিতে পারল না। পাশের ড্রয়ার থেকে স্লিপিং পিল বের করে দুটা খেয়ে নিল। এমনিতে সে এটা ছাড়া কোনো রাতেই এখন আর সে ঘুমাতে পারে না।
20 মিনিট পর প্রহেলিকা ঘর থেকে বেরিয়ে শুদ্ধের ঘরে গেল। শুদ্ধ বেহুশের মতো ঘুমাচ্ছে। পাশের টেবিলে পড়ে আছে বড় এক পাতা স্লিপিং পিল, যার পুরোটা খালি, শুধু শেষের দিকে একটা পড়ে আছে। প্রহেলিকা একটা বড় দীর্ঘশ্বাস ফেলল। সে বেরিয়ে প্রিয়তার ঘরের বাইরে দাঁড়ালো। দরজায় হাত দিতেই খুলে গেল। সে ভেতরে প্রবেশ করে দেখে প্রিয়তা অবুঝ শিশুর ন্যায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখল, ভারী চোখের পল্লব ভিজে একটার সাথে আরেকটা লেপ্টে আছে। চোখের নিচে শুকিয়ে যাওয়া জলের স্পষ্ট চিহ্ন। প্রহেলিকা ধীরে নিঃশ্বাস ফেলল, মাথায় হাত দিয়ে বলল, বনু, এটা সত্যি যে আমি তোকে মেরে ফেলতে চেয়েছিলাম, কারণ তোর উপর আমার চরম হিংসা কাজ করে। দেখ তুই কত ছোট, তারপরও প্রণয় আর শুদ্ধ তোকে কতটা ভালোবাসে। শুধুমাত্র তোর জন্য নিজেদের সহ সবাইকে শেষ করে দিতে পারে। অথচ আমি ছোটবেলা থেকে প্রণয়কে ভালোবাসি, তবুও সে আমায় দেখেও দেখতো না, শুনেও শুনতো না। আমার আকাশ সম ভালোবাসা সে অতি অবহেলায় পায়ে ঠেলে দিত। বিশ্বাস কর বোন, আমি সহ্য করতে পারতাম না যে প্রণয় তোকে এত ভালোবাসে। আমি জানি আমি তোর সাথে অন্যায় করেছি, আর তোর থেকেও বেশি অন্যায় করেছি প্রণয়ের সাথে। আমি ভেবেছিলাম কোনোভাবে যদি ওকে বিয়ে করে নিতে পারি, তবে ও আমার হয়ে যাবে, ধীরে ধীরে তোকে ভুলে যাবে, শুদ্ধ নিজের ভালোবাসা পাবে। কিন্তু আমি সম্পূর্ণ ভুল ছিলাম। প্রণয় আজও আমায় ভালোবাসেনি। তার মনে এক চুল পরিমাণও জায়গা আমার জন্য খালি নেই রে বোন। ওর মনে নিজের জন্য এতটুকু জায়গাও করে নিতে পারিনি আমি। আমাকে বিয়ে করার তার জন্য শুধুমাত্র একটা ঢিল। আমার সাথে সুখের সংসারটাও অভিনয়। কি করব আমি যাতে করে সে আমায় একটু ভালোবাসে? আমি কিছুতেই প্রণয়কে ছাড়তে পারবো না, ওকে ছেড়ে থাকতে পারবো না, আর পারছিও না। তুই প্লিজ চলে যা আমাদের জীবন থেকে। প্রহেলিকা কথাগুলো ভেবে চাপা নিঃশ্বাস ত্যাগ করলো। সকাল 7:45। শিকদার বাড়িতে স্কুল কলেজ ভাঙ দেওয়ার নিয়ম নেই। পৃথার বিয়ের জন্য সকলে 10 দিনের ছুটি ছিল, তাই আজ থেকে আবার সবার পড়াশোনা শুরু হবে। পরিণীতা কলেজের জন্য তৈরি হয়ে এসে আব্বুর পাশে বসে আছে। মুখটা তার বাংলার পাস বানিয়ে রেখেছে। তার মতে এই বালের পড়াশোনা কোন হালায় যে আবিষ্কার করেছিল, তাকে একবার সামনে পেলেই হতো। পরিণীতার নিজ দায়িত্বে 100 কেজি কাঁচা মরিচের সাথে 50 কেজি গুঁড়া মরিচ মিশিয়ে তাতে হালকা নিম পাতা আর করলা দিয়ে ব্লেন্ড করে নিজ হাতে খাওয়াতো। এই পড়াশোনা নিয়ে সে মহা বিরক্ত। পড়াশোনা তার কাছে ইউজলেস একটা টপিক। সাদমান শিকদার বললেন, কি হয়েছে আমার ছোট আম্মুর? পরিণীতা জানে আব্বুকে মনের কথা বলে লাভ নেই, তাই পরিণীতা বলল, আমাকে 500 টাকা দাও আব্বু। সাদমান শিকদার হেসে বললেন, নিশ্চয়ই। বলে মেয়ের হাতে 1000 টাকার নোট গুঁজে দিলেন। এই কাহিনী দেখে তরি, তিরাপ, তন্ময় আর প্রেরণা ছুটে এলো। তাদেরকেও দিতে হবে। সাদমান শিকদার হেসে সবাইকে টাকা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার আম্মাজান কই? পরিণীতা বলল, এখনো রেডি হয়নি। এরই মধ্যে সবাই ব্রেকফাস্টের জন্য হাজির। প্রেম, প্রীতম, রাজ ফর্মাল লুকে হাজির। তারা অফিসে যাবে। শুদ্ধ আর প্রণয় কিছুদিন কাজে যাবে না। শুদ্ধ হাসপাতালেও জানিয়ে দিয়েছে। প্রহেলিকার মা চাচিদের সাথে ব্রেকফাস্ট বানাচ্ছে। তনুশ্রী বেগম বললেন, কি ব্যাপার আম্মু, মুখটা এত শুকনো কেন? অনুশ্রী বেগম বললেন, হয়তো বরের জন্য। প্রহেলিকা কিছু বলল না। প্রিয়তা ঘুম থেকে উঠতেই তার গতকালের কথা মনে পড়ল। কিশোরীর বুক ভারী হলো, মন ছটফটি উঠল প্রিয় পুরুষের অবস্থা দেখার জন্য। প্রিয়তা ঘর থেকে বেরিয়ে উপর থেকে নিচে তাকালো। না, সবাই নিচে আছে। প্রিয়তা পা টিপে টিপে প্রণয়ের ঘরের দরজায় উকি দিল। নিঃশব্দে ঘরের ভেতরে প্রবেশ করলো। বিছানায় উপরে প্রণয় উল্টো হয়ে খালি গায়ে ঘুমিয়ে আছে। পুরুষালী বলিষ্ঠ ফর্সা শরীরের দাগগুলো বড় বেশি চোখে লাগছে। তার নীলাভ চোখে পানি টইটুম্বুর হয়ে গেল। সে ব্যথাতুর নয়নে চেয়ে রইল প্রণয়ের পানে। তার ইচ্ছে করছিল ক্ষত স্থানে একটু হাত বুলিয়ে দিতে। সে নিজেকে কন্ট্রোল করতে পারল না। প্রণয়ের পাশে বসলো।
চোখ থেকে গড়ানো এক ফোঁটা নোনা জল টুপ করে প্রণয়ের পিঠে পড়ল। সে তার নরম হাতে আঘাতের জায়গায় হাত বুলালো। তার ভীষণ জোরে কান্না পাচ্ছে। ডান হাতে ক্রমাগত ভরে ওঠা চোখের জল মুছছে। ডান হাতের সাদা ব্যান্ডেজের উপর হাত বোলানো মাত্রই দেখলো সেখানে ছোপ ছোপ রক্তের দাগ। সে সেখানে আলতো হাতে স্পর্শ করে নিবিড়ভাবে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করল, নিষিদ্ধ পুরুষ তুমি, জানো কি দারুণ ব্যথার ঔষধ তুমি। জ্বলন্ত বারুদ ছুঁয়ে বানাও তুষার ভূমি, কি দারুণ ব্যথার ঔষধ তুমি। যে রোগে কেউ বাঁচে না সেই রোগের ঔষধ তুমি। তোমাকে ভালোবেসে গোপন কলঙ্কিত আমি। নিঃশব্দে গড়িয়ে পড়া টুপটাপ অশ্রুকণা প্রণয়ের পিঠে পড়েছে। সে সেই নিষিদ্ধ পুরুষের চুলের ভাঁজে হাত রাখলো। ঠোঁট কামড়ে কান্না নিয়ন্ত্রণ করে ছুটে বেরিয়ে গেল। প্রণয় চোখ মেলল, সেও বিড়বিড় করল, কলঙ্কবিহীন আকাশের চাঁদ, সেও তো অসম্পূর্ণ। সে জায়গায় তুমি মস্ত কলঙ্কিত পুরুষকে ভালোবেসেছ, তাই কলঙ্কিত হবে না তা কি করে হয়? শুদ্ধ ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। অনুশ্রী বেগম তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। প্রণয় এখনো ঘুম থেকে ওঠেনি। শুদ্ধ যতবার বলছে, বড় মামি আর খেতে পারবো না। অনুশ্রী বেগম চোখ রাঙাচ্ছে। বাকিরা সবাই প্রিয়তার জন্য অপেক্ষা করছে। তন্ময় বলল, ওই তো আপু আসছেন। শুদ্ধ সেদিকে তাকালো। কলেজ ইউনিফর্মে নীল চোখের মেয়েটাকে আজ ভীষণ মায়াবী লাগছে। হাঁটু পর্যন্ত লতানো চুলগুলো দুই বেনি করে সামনের দিকে আনা, মুখে কোনো প্রসাধনী নেই। ফর্সা গোলাপি বর্ণের উপর আকাশি কলেজ ইউনিফর্মটা ভীষণ মানিয়েছে। নীল চোখ আর লাল পদ্মের মতো ঠোঁট যে কোনো পুরুষের দৃষ্টি আকর্ষণ করবে। প্রিয়তা এসে পরিণীতার পাশে বসলো। পরিণীতা ঝাঁঝিয়ে বলল, তোর জন্য যদি ক্লাসে ছাড়ি খাই তাহলে দেখিস তোকে কি করি। প্রিয়তা ঢং করে ফিসফিস করে বলল, কি আর করবি, যা করার তো আমিই করব। পরিণীতা ভ্রু কুঁচকে বলল, কি করবি? প্রিয়তা বলল, রাত বিরেতে পাঁচিল টপকে হাওয়া খেয়ে যাও। কি ভাবো আমি কিছু দেখি না? এই কথা শুনে পরিণীতার কাশি উঠে গেল। প্রিয়তা তাড়াহুড়া করে পানির গ্লাস দিল। অর্থী বেগম ধমক দিয়ে বললেন, খাওয়ার সময় এত গুজুর গুজুর ফুসুর ফুসুর কিসের? পরিণীতা চোখ বড় বড় করে প্রিয়তার দিকে তাকিয়ে আছে। প্রিয়তা ভাবসলীন ভাবে রুটি ছিঁড়ে মুখে পুষছে। এইসব ছোটখাটো খুনসুটি দুজন পুরুষ মুগ্ধ হয়ে দেখছে। শুদ্ধ বিনা বাক্যে খাবার শেষ করে নিল। প্রিয়তার দিকে তাকিয়ে দোতলার রেলিং ধরে দাঁড়িয়েছিল প্রণয়। নিমেষ চোখে তাকিয়ে সে বলল, নীল চোখের মেয়ে তুমি নীলাঞ্জনা, যার জন্য হাসি মুখে কবুল করি সকল চেতনা। প্রিয়তা আর পরিণীতা কলেজে যাবে প্রীথমের সাথে। তরি আর তীরা যাবে রাজের সাথে। প্রেরণা বাড়ির গাড়ি নিয়ে যাবে। ভাই বোনদের ড্রপ করে ওরা অফিসে চলে যাবে। প্রীথম পরিণীতাকে উদ্দেশ্য করে আফসোসের সুরে বলল, আবি ছিল বলে এসএসসিতে তুই টেনে টুনে পাস করেছিস, কিন্তু এইচএসসিতে যদি প্লাস না পাস তাহলে তোকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবো। পরিণীতার হাসি হাসি মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। সে মুখ বাঁকিয়ে বলল, বিয়ে দেওয়ার জন্য এইচএসসিতে ফেল করতে হবে কেন? এক্ষুনি দিয়ে দাও। কে বারণ করেছে? আমি তো এক পায়ে রাজি। এমনিতেও এইসব আজাইরা পেঁচাল পড়তে ভালো লাগে না। প্রীথম চোখ ছোট ছোট করে বলল, তো লজ্জা নেই তাই না? পরিণীতা দুষ্টু হাসি দিয়ে বলল, তোমার বোন তো। প্রীথম কপালে ভাঁজ ফেলে বলল, কি বলতে চাস? আমি তোর মতো সব সাবজেক্টে ডাব্বা মারিনি। আমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছি। শুধু আমি কেন, তুই ছাড়া আমাদের বংশের সবাই গোল্ডেন এ প্লাস পেয়েছে। কিন্তু তোর মতো এমন এক পিসও আমাদের বংশে আগে কখনো জন্মায়নি, কারণ এমন দারুণ বাঁধিয়ে রাখার মতো রেকর্ড নেই। কিন্তু তুই সব সাবজেক্টে বাঁধিয়ে রাখার মতো মার্ক পেয়ে ফেল করেছিস। পরিণীতার নাক মুখ কুঁচকে বলল, ইস, আমার আরো অনেক কাজ আছে। এইসব আকাম করে সময় নষ্ট করার সময় নেই। শুধু মাস্টার মশাই, আব্বু আর বড় দাদানের ভয় এখনো এইসব আজাইরা পেঁচালের পড়ে যাচ্ছি। না হলে এসব মানুষ পড়ে। ছ্যাঃ। প্রীথম মাথায় গাঁটটা মেরে বলল, তোর মধ্যে সব সাবজেক্টে ডাব্বা মারা মেয়েকে রিক্সাওয়ালাও বিয়ে করবে না। পরিণীতার লজ্জা লজ্জা ভাব করে মনে মনে বলল, রিক্সাওয়ালা কেন বিয়ে করবে? আমার মাস্টার মশাই আছে না, কত সুন্দর, কত শিক্ষিত। আমাদের ছেলে মেয়েরা ওদের বাবার কাছেই পড়বে। আমার এত লেখাপড়া করা লাগবে না। এ ফর আপেল, বি ফর বল পড়াতে জানলেই হবে। বাচ্চা মানুষ করার জন্য এর থেকে বেশি পড়ে কি হবে? প্রিয়তা পরিণীতার মুখের এক্সপ্রেশন দেখে বিরক্ত হলো। ঝাঁকিয়ে বলল, পাগলের মতো হাসছিস কেন? এমন ঝাঁকুনিতে পরিণীতার ভ্রম ছুটে গেল।
চোখ মুখ কুঁচকে প্রিয়তার দিকে বিরক্ত চোখে চেয়ে বলল, আমার ভালো তোর সহ্য হয় না জানি। এমন কথা শুনে প্রিয়তা আকাশ থেকে পড়ল। ভাবল সে আবার কখন ভালো সহ্য করতে পারল না। প্রথম একটা ছোট একতলা বাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড় করালো। বাড়ির ভেতর থেকে একটা কিউট হালকা গোলমুলু মেয়ে বেরিয়ে এলো। প্রথম বাঁকা হেসে তার দিকে তাকালো। ইনায়া গিয়ে প্রিয়তার পাশে ধপাস করে বসে পড়ল। চোখ মুখ গরম করে প্রিয়তার চুলের বেনি টেনে বলল, এই তোর আসার সময় হলো, জানিস কতটা দেরি হয়েছে? হঠাৎ করেই প্রিয়তার চোখে জল চলে এলো। ইনায়া বুঝলো না যে সে কাদার মতো কি বলল। প্রিয়তার হাতে হাত রেখে বলল, কি হয়েছে প্রিয়? প্রিয়তা বা হাতের তালু দিয়ে চোখ মুছল। মানুষটার মলিন চেহারাটা সে কিছুতেই ভুলতে পারছে না। চোখ বন্ধ করলেই চোখের পাতায় ভেসে ওঠে কি যে এক জ্বালা। পরিণীতা পেছনে ঘুরে দেখল ওরা মুখ কালো করে বসে আছে। সে ইনায়াকে উদ্দেশ্য করে বলল, কেমন আছিস গুলুমুলু গোলালু? ইনায়া মুখ ছোট করে বলল, আপু। পরিণীতা হেসে উঠল। প্রথম কলেজের বাইরে গাড়ি পার্ক করলো। ওরা অলরেডি 20 মিনিট লেট। পরিণীতা আর প্রিয়তা গাড়ি খুলে এক প্রকার দৌড় দিল, কারণ ওদের দুজনের ফার্স্ট ক্লাস। যে দুজন প্রফেসর নেন তাদের সাথে ওদের জন্মের শত্রুতা আছে বললেও ভুল হবে না। হয়তো দেখা গেল দুজনকে পুরো কলেজের সামনে কান ধরে দাঁড় করিয়ে দিল। ওরা চলে যেতেই প্রথম গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ইনায়াও নামতে যাবে, ঠিক তখনই সে গাড়ির ব্যাক সিটে চলে গেল। ইনায়া ছুটে বেরোতে চাচ্ছিল, হঠাৎ করে প্রথম গাড়িতে ঢুকে পড়াতেই তার বলিষ্ঠ বুকের ধারাম করে বাড়ি খেল। এত জোরে খেয়েছে তার মনে হচ্ছিল সে হয়তো ওই কার্ডে আর জন্ম শুনবে না। প্রথম মহাবিশ্বের ন্যায় চেয়ে আছে, যেন সে ইহ জগতে নেই। ইনায়া তেতে উঠে বলল, এটি কি করলেন? প্রথম নেশাভরা কণ্ঠে বলল, কি করলাম? ইনায়া বলল, কত ব্যথা পেয়েছি জানেন? প্রথম ঘোর লাগা কণ্ঠে বলল, ব্যথা দিয়েছি আমি, আদরও দেবো আমি। বেশি কথা বলবে না, না হলে। ইনায়া বলল, না হলে কি? প্রথম ইনায়াকে এক টানে নিজের বুকে টেনে নিল। ইনায়া আবার ধাক্কা খেল, কিন্তু এবার ব্যথা পেল না। প্রথম ইনায়াকে নিজের কোলের উপর বসালো। কানের কাছ থেকে ছোট ছোট চুলগুলো সরিয়ে গালে আর গলায় পরপর 20 থেকে 25টা চুমু খেয়ে বলল, ব্যথার তো সবে শুরু মাই ডিয়ার রসগোল্লা। ফিউচারে তোমার ছোট্ট দেহের প্রতিটি ইঞ্চিতে ব্যথা বানিয়ে ছাড়ব। এই প্রতীক শিকদার প্রথম তোমাকে নিঃশ্বাস নেওয়ারও সময় দেবে না বলে নাকের সাথে নাক ঘষল। লজ্জায় ইনায়ার গাল দুটো পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে। সে মনে মনে বলল, ছি, এই নষ্ট লোকটা এসব কি বলছে? বেহায়া বেশরম লোক। প্রথম আবারও বলল, আমারও ভীষণ ইচ্ছে হয় রসগোল্লাটাকে এক কামড়ে খেয়ে ফেলতে, কিন্তু এসব বালের নিয়মের জন্য পারছি না। প্রথমের কণ্ঠে স্পষ্ট মাদকতা। সে আবারও ঘোর লাগা কণ্ঠে বলল, চল না রসগোল্লা, আজ বিয়ে করে ফেলি। এমন আদুরে বউ রেখে আর দূরে থাকতে ইচ্ছে করে না। ইনায়া হা হয়ে তাকিয়ে আছে প্রথমের নীলাপ চোখের দিকে। প্রথম বিরক্ত হয়ে বলল, কি দেখছো বউ? এইভাবে তাকালে আমি বিয়ের আগেই বাসর সেরে ফেলবো, যা আমি একদমই চাইছি না। তাই আমাকে একদম উস্কাবে না। ইনায়া আহাম্মকের মতো চেয়ে আছে। সে আবার এসব কখন বলল? ইনায়া লজ্জায় ছটফটিয়ে উঠল। ছাড়ুন আমায়, লেট হচ্ছে। প্রথম আরো একটু চেপে ধরে গলায় নাক ঘষতে ঘষতে বলল, তুমি যদি এখন সবার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকো, তাহলে এই প্রতীক শিকদার প্রথমের মান সম্মান কত থাকবে বলো তো? তুমি আবার না হওয়া বউ। ইনায়া অবাক হয়ে বলল, কান ধরবো কেন? প্রথম শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, তুমি অলরেডি 35 মিনিট লেট চান। ইনায়া ঢোক গিল। প্রথম ব্যাক সিট থেকে বেরিয়ে ফ্রন্ট সিটে বসতে বসতে বলল, সামনে এসে বসো রসগোল্লা। ইনায়া বলল, কেন? প্রথম বলল, হাদার করতে মন চাচ্ছে, তাই তাড়াতাড়ি আসো। ইনায়া জেদ দেখিয়ে বলল, যাব না। প্রথম ঠান্ডা গলায় বলল, এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার? সোজা বলো না। কোলে চড়তে মন চাইছে, জাস্ট ওয়েট, এখনই আসছি। ইনায়া লাফিয়ে উঠে বলল, না না না, আসছি। প্রথম বাঁকা হাসলো। ইনায়া সামনে এসে বসলো, কিন্তু প্রথমের মনে হয় এটা পছন্দ হয়নি। তাই সে ইনায়াকে টেনে হিঁচড়ে নিজের কোলে বসালো। ফুলো ফুলো দু গালে টুস টুস করে দুটো চুমু খেয়ে বলল,
চুপ করে বসে থাকো। তারপর ফোন বের করে রাজকে কল দিল। ভাই, আমার আজ অফিসে যেতে লেট হবে।